21 এবং 22 নভেম্বর যে 2 দিনে 4 দফা ভূমিকম্প হলো, এরপর থেকে যে পরিমাণ ভূমিকম্প নিয়ে গবেষণা আমাদের সামনে এসেছে, যে পরিমাণ আলোচনা হয়েছে, তাতে বাইরের ভূমিকম্প যতটা না চলছে তার চেয়ে অনেক বেশি ভূমিকম্প চলছে আমাদের মগজে। কারণ দেখা যাচ্ছে অনেকেই ক্ষণে ক্ষণে ট্রমার মধ্যে পড়ে যাচ্ছেন, অনেকে একজন আরেকজনকে ফোন করে জানতে চাইছেন যে ভূমিকম্প হলো কিনা। তাকে আবার বলতে হচ্ছে না ভূমিকম্প হয়নি, কেউ ছুটে গিয়ে টেলিভিশনে দেখছেন ব্রেকিং নিউজে ভূমিকম্প আছে কিনা। আমাদের মনের উপরে কি আঘাত হানছে এবং বাস্তবতা আমার কতটুকু আসলে আছে কঠিন, এবং কোন কোন জায়গায় নগর জুড়ে কাজ করতে হবে সেগুলো নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখুলা সরকার, এবং আমরা দেখতে পাচ্ছি নগর অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আখতার মাহমুদ আছেন, এবং শুরু থেকে আমার সঙ্গে আছেন বাংলাদেশে হাই কমিশন লন্ডনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু ডাক্তার মেখুলা সরকার আপনার সাজেশনটা একটু চাই, যারা আসলে ঠিক এই মুহূর্তে ভূমিকম্প আতঙ্কে আছেন। কেউ পাশে বসে পা না চালেও কিন্তু ওই কেঁপে উঠলে ভয় পাচ্ছেন, মনে হচ্ছে ভূমিকম্প। কি বলবেন আসলে? প্রথমত আসলে ভূমিকম্পের মতন একটা আনপ্রেডিক্টেবল এবং এই যে ভয়াবহ যে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের তাৎক্ষণিক ভীতি, এটা খুব স্বাভাবিক একটা মানসিক প্রতিক্রিয়া। কাজে বিশেষ করে সম্প্রতি আমাদের যে 5.7 রিক্টার স্কেলে যে ভূমিকম্পটা হয়েছে, এটাতে সবার মধ্যে যে একটা আতঙ্ক বা ভীতি তৈরি হয়েছে, সেটা আমি মনে করি যে স্বাভাবিক। তবে মানসিকভাবে যারা একটু নাজুক বা উদ্বেগ প্রবণ, তাদের মধ্যে অনেকের মধ্যে আমরা যেটা দেখি যে তাদের এই উদ্বেগের পরিমাণটা অনেক ক্ষেত্রে বেড়ে গেছে এবং নানা রকমের উপসর্গ হচ্ছে। যেমন অনেক সময় হাঁটতে গেলে মনে হচ্ছে ব্যালেন্স পাচ্ছে না, মাথা সবসময় যেন ঘুরাচ্ছে, পা হাত পা যেন কাঁপছে, ঘরটা যেন সবসময় কাঁপা কাঁপা লাগছে। এরকম কিন্তু নানা রকমের আমরা কিছুটা অ্যাংজাইটি উপসর্গ বা এক ধরনের আতঙ্ক আমরা দেখছি। কারণ যে কোনো ঘটনার চাপ মোকাবেলা করার ক্ষমতা যেহেতু এক একজনের এক এক রকম থাকে, কাজে মানসিকভাবে যারা একটু হলো নাজুক বা বলবো যে যাদের উদ্বেগ আগে থেকে একটু উদ্বেগ প্রবণ ছিল, তাদের কিন্তু এই সম্প্রতি, বিশেষ করে সম্প্রতি যে আট কয়েকটা হলো, সেটা একটা মানসিকভাবে বেশ ভালো মতনই প্রভাব পড়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে শারীরিক যে উপসর্গগুলো হচ্ছে, এটাতে অতখানি যদি ভয় না পেয়ে একটু যদি ব্রিদিং এক্সারসাইজ করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, লম্বা করে পেটে শ্বাস নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া, এটা যদি অন্তত দিনে 2-3 বার করে করে, তাহলে কিন্তু এই উদ্বেগের উপসর্গ হিসেবে যে এই মাথা ঘোরাচ্ছে, সবসময় অস্থির লাগছে, কনসেন্ট্রেশন দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে অশান্তি অশান্তি, না জানে কি হবে, এ ধরনের যে একটা ভীতির মধ্যে তৈরি হচ্ছে, এটা কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজ করলে অনেকখানি কমে যেতে পারে। আমরা অনেক রকমের মানে কথা শুনতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে এগুলো আসলে কোনো ভিত্তি নেই। তারপরেও একটা বড় সংখ্যক মানুষ মনে করছে 5ই ডিসেম্বর হয়তো বড় ভূমিকম্প আসবে, 6 ডিসেম্বর আসবে, কাউন্ট করা শুরু করে দিয়েছেন। কেউ কেউ এই বিশ্লেষণও করছে যে ভূমিকম্প হলে আমাদের এলাকার অবস্থাটা কি হবে। মানে এটাও তো এক ধরনের অতিরিক্ত গবেষণা বা অতিরিক্ত জানার চেষ্টার একটা বিরূপ প্রতিক্রিয়া। কি বলবেন? প্রথমত আসলে এ ধরনের ঘটনাতে অনেক রকমের গুজবর ব্যাপারও হয় এবং আমরা অনেক অ্যানালাইসিস না করে অনেক সময় নেগেটিভ জিনিসটাকে অনেক বড়ভাবে ব্যাপারটা দেখে থাকি। অ্যাকচুয়ালি ভূমিকম্প তো আগে থেকে প্রেডিক্ট ওরকম করে করা যায় না, যে কবে হবে নির্দিষ্ট টাইম বা ওরকম করে বলা যায় না। তো আসলে যে জিনিসটা আমাদের হাতে নেই, সেটা কিন্তু আমাদের, এটা নিয়ে আমাদের অনেক বেশি ভ্যালু করা, সেটা নিয়ে অনেক বেশি বিচলিত থাকা, সেটা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতি করবে। কিছু জিনিস কিন্তু আসলে আমাদের প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া ভালো। এর বাইরে আমাদের যে প্রিকশন, অর্থাৎ হলো ভূমিকম্প হলে একজন আমাদের যে কি কি প্রিকশন নেওয়া উচিত, আমাদের কি সতর্কতার জায়গাগুলো থাকা উচিত, সেটা আমাদের বরং সেটাতে আমরা যদি অ্যাওয়ার হয়ে সচেতন হয়ে আমাদের মোটামুটি কতটুকু আমাদের ক্ষমতার মধ্যে আছে জিনিসটা নিজেকে সেভ করা, সেটাতে ফোকাস করে বরং হলো যে কিন্তু অনেক কি হবে, অমুক দিনে কি হবে, সেই জায়গাগুলো আমি মনে করি যে সেটা কম ফোকাস করলেই ভালো। কিছু জানতে চাইবেন? হ্যাঁ, আপনি প্রথমে যেটা বলেন, আসলে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে গেছে, এবং আমার কাছেও মনে হয় যে এই বুঝি মনে হয় কেঁপে উঠলো, এই বুঝি মনে হয় ভূমিকম্প হলো, এবং এই ট্রমা থেকে আসলে আমরা বেরোতে পারছি না। এখন এইটাকে কিছু সাইকোলজিক্যাল ইস্যু তো আছে, আবার কিছু জেনুইন কনসার্নও তৈরি হয়েছে। জেনুইন কনসার্নটা তৈরি হয়েছে এই জন্য যে আপনি দেখবেন আমরা আগে যখন ভূমিকম্পের বিষয়গুলো দেখতাম যে এপি সেন্টারগুলো থাকতে একটু দূরে, যে আমরা শুনতাম যে বার্মায় হয়েছে, বাংলাদেশে মৃদু কম্পন, বা হয়েছে ভারতে ত্রিপুরাতে, বাংলাদেশে মৃদু কম্পন, আসামে মৃদু কম্পন। এইবার আমরা দেখলাম আমাদের ঘরের কাছে হানা দিয়েছে নরসিংদীতে, এর আগে একটা ছিল ঢাকার কেরানীগঞ্জে। মানে এখন এপিসেন্টারগুলো ঢাকার আশপাশে চলে এসছে। হয়তো আপনার একটা এপিসেন্টার যদি গ্রামের দিকে থাকে, যেখানে হয়তো হাই রাইজ বিল্ডিং নাই, ওখানে হয়তো অত মানুষের মধ্যে মানে ভয় তৈরি হবে না, যেহেতু এখানে আমরা অধিকাংশ মানুষ হাই রাইজ বিল্ডিংয়ে থাকি, এবং সেটা আমাদের মধ্যে একটা জেনুইন কনসার্ন তৈরি করেছে। এবং এটাও ঠিক যে
আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি কি, যেভাবে মাটি জমি ভরাট করে নদী নালা ভরাট করে হয়েছে, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা কনসার্ন আছে। তো এই কনসার্নটা মানুষকে এখন সাইকোলজিক্যালি বেশ আঘাত করছে। আর আরেকটা বিষয় যে যখন সোশ্যাল মিডিয়া আপনি খুলবেন, নিউজ ফিড তো আপনাকে সেটাই দেয় যেটা নিয়ে আপনি বেশি ডিসকাস করছেন, একদম, বা আপনি যে জিনিসটা সার্চ করছেন। এবং এইখানে দেখবেন যে একটা মানে ফিয়ার মঙ্গারিং চলছে। এবং আপনি দেখবেন ভূমিকম্প নিয়ে যে কোনো ধরনের ভিডিও যদি এখন আপনি ফেসবুকে পোস্ট করেন, যে কোনো পোস্ট করলে এটা লাখ লাখ ভিউ হচ্ছে। সো এক শ্রেণীর লোক সেখানে একটা ভয় জাগিয়ে দিয়ে নেগেটিভ বিষয়গুলোকে সামনে এনে তাদেরও যে ভিউ, যেহেতু তারা ভিউটা পাচ্ছে, সেটার একটা বিষয় তৈরি আমরা হচ্ছে। 8টা দেশের এখন থেকে 5 বছর আগের ভূমিকম্প 21 তারিখে ভূমিকম্প বলে চালাতে দেখেছি ফেসবুকে। এবং এখানে বিশেষজ্ঞ আছেন, আমি উনিও বলবেন। আরেকটা জিনিস আমরা দেখছি যে আমাদের বিশেষজ্ঞদের মধ্যেও এটা নিয়ে দুইটা স্কুল অফ থট আছে। একদল বিশেষজ্ঞ বলছেন যে বাংলাদেশ এত বিরাট ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় 8-9 মাত্রার ভূমিকম্প হবে, তাহলে তো আমরা থাকবো না। আরেক দল বলছে যে না, এই যে শক্তিটা রিলিজ হচ্ছে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে, এটা ভালো, এটা হওয়ার অর্থ হচ্ছে এত ঘন ঘন, তার মানে শক্তিটা রিলিজড হয়ে যাচ্ছে, সো বড় ভূমিকম্পের আশঙ্কা আমাদের এখানে নেই। আরেক দল বলছেন যে ওভারঅল আমাদের এখানে বড় ভূমিকম্পের আশঙ্কা নেই, যে কারণ বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক গঠন, যেটা আমাদের মাটির যে গঠন, এখানে খুব বেশি বড় আকারের ভূমিকম্প হবেও না, কারণ এখানে মাটির গঠনটা এরকম যেটা হলে পরে বড় আকারের ফাটল তৈরি হওয়া, ডেবে যাওয়া, সেই সম্ভাবনা নাই। এগুলো কিন্তু আমাদের কথা না, আমরা বিভিন্ন স্কুল অফ থট থেকে বিশেষজ্ঞদের কথা। সো আমি মনে করি যে এখন যেহেতু ভূমিকম্পের ব্যাপারে মানুষের একটা জেনুইন কনসার্ন, কারণ মানুষ দেখেন কোন জিনিস নিয়ে কনসার্ন হয়, মানুষের মৃত্যু যখন মানুষের দুয়ারে এসে হানা দেয়, নক করে, তখন কিন্তু মানুষ আর কোনো কিছু নিয়ে ভাবে না, তাই না? তখন ওইটা তার কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। তার মানে দুটো বিষয় আপনি খুব চমৎকার স্পষ্ট করলেন। প্রথমত, আমাদের মনোজগতে একটা অতিরিক্ত ট্রমার মধ্যে আমরা পড়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক ধরনের থিওরি পাচ্ছি, কি হবে কি হবে না, ভূমিকম্প আদৌ হলে কি হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শগুলো কোনটা আমরা গ্রহণ করব, সেই সিদ্ধান্ত আমরা নিতে পারছি। এবং আমার মনে হয় যে বিশেষজ্ঞদের মধ্যে এই সময়ের মধ্যে ওনাদের একটা প্যানেল অফ এক্সপার্টস, আমরা যেটা বলি যে ধরুন 8-10 জন 15 জন বিশেষজ্ঞ বসে ওনারা একটা রাউন্ড টেবিল করতে পারেন, বা ওনারা একটা সেমিনার করতে পারেন, বা মিডিয়াতে এগুলো ডিসেমিনেট করতে পারেন যে লুক, সিচুয়েশন এই হলো, আমরা ভাবছি এই। মানে যখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চাররা বিভিন্নভাবে বিভিন্ন স্কুল অফ থট থেকে বক্তব্যগুলো দিচ্ছেন, মানুষেরও প্যানিকড হয়ে যাচ্ছে। হয়তো ওনাদের সবার কথাই যুক্তি আছে, আমি যেহেতু বিশেষজ্ঞ না, আমি যেহেতু লেমেন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, সো আমার মধ্যে অনেক সময় একটা আতঙ্ক তৈরি হচ্ছে, আচ্ছা আমি কি এক্সেটটা ধরবো নাকি আমি ওয়াইয়েরটা ধরবো? এক্সেটটা ধরলে আমি একটু আশা পাই, ওয়াইয়েরটা ধরলে আমি ভয়ে রাতে ঘুমাতে পারি না। এখন যেটা করলে আসলে ঘুমোতে পারবো সেটাই ভেবে দেখতে হবে। আমি তো অধ্যাপক জনাব আখতার মাহমুদ আপনার কাছে আসবো, অবশ্যই একটা বিরতিতে যেতে হবে, কারণ অনেকগুলো বিষয় আপনি শুনেছেন এবং আমি জানি আপনার কাছ থেকে বেশ কিছু ভালো পরামর্শ আমরা পাবো। তার আগে একটা পয়েন্ট একটু বলে যাই, সেটা হচ্ছে আজকে প্রথম আলোর 17টা 21 মানে 7টা 21-এর একটা খবর, সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা, যেটাকে আমরা ফল্ট লাইন বলি, সেটা সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটা দল। এবং বলা হচ্ছে এটি বাংলাদেশের জামালপুর এবং ময়মনসিংহ থেকে শুরু করে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 400 কিলোমিটার। আমরা এই জায়গাটা নিয়ে আলাপ করব, আপনার মতামতটা জানবো, এবং আমাদের নগর নিয়ে আসলে ভাবনাটা কেমন হচ্ছে সেটাও জানবো। একটু বিরতির পর ফিরে এসে জানিয়েছি আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ আছেন, নগর অঞ্চল পরিকল্পনাবিদ আছেন ডাক্তার মেখলা সরকার, মানসিক রোগ বিশেষজ্ঞ। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক আখতার মাহমুদ, যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা ফল্ট লাইন সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটা দল। বলা হচ্ছে এটা জামালপুর এবং ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য হবে প্রায় 400 কিলোমিটার। এবং একটু আগে আমরা শিরোনামে দেখছিলাম যে 7 দিনে এতবার ভূমিকম্প হয়ে যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। পুরো বিষয়টি নিয়ে বলবেন, ঝুঁকি এবং করণীয়। এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে অনেক কিছু করার নাই, তবে কিছু কিছু সাধারণ জ্ঞান যেটা ভূমিকম্প সম্পর্কিত, এবং ভূমিকম্প হলে আমাদের জনগণ ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, কমিউনিটি বেস, এখানে কি কি করণীয় আছে, এই বিষয়গুলো প্রতি জোর দিতে পারে সরকার। এবং সরকারি বিভিন্ন সংস্থা, এনজিও, তারা স্কুল কলেজ সব জায়গায় এই বিষয়ে আলোচনা হতে পারে, কথা হতে পারে, এবং কি কি অ্যাডভাইস দেওয়া যায় সেই অ্যাডভাইসগুলো দেওয়া শুরু করতে পারে। এই ভূমিকম্পের যে প্রিপেয়ার্ডনেসের ব্যাপার, সেটি হচ্ছে মুখ্য। কারণ ভূমিকম্পে
কখন হবে বা কোথায় হবে এটা মানুষের হাতে ওভাবে নিয়ন্ত্রিত না। এখানে যে জিওলজিক্যাল ফল্টগুলো আছে, যেমনটা আপনি বলছিলেন, সেই ফল্টগুলোর কারণে এখানে একটা ভূমিকম্পের আশঙ্কা করছে। এতদিন হয়তো খুব দূরে দূরে আমরা শুনতাম যে ভূমিকম্প হচ্ছে, এখন আমাদের একেবারে বাড়ির কাছে চলে এসছে, এবং গত সপ্তাহে আমরা বেশ কবার এটার অভিজ্ঞতা আমরা পেয়ে গেছি। এখন সমস্যা হয়ে গেছে সেটা হলো যে আমরা এর আগে এভাবে ভূমিকম্পের অভিজ্ঞতা আমাদের ছিল না। ধরেন জাপানের কোনো একটা বাচ্চা প্রায় প্রতিদিনই বা খুবই ফ্রিকুয়েন্টলি এই ধরনের অভিজ্ঞতা তারা মধ্য দিয়ে তারা যায়, তাদের স্কুল কলেজ এবং বাসা বাড়িতে তাদের কি কি করণীয় এই সম্পর্কে জানে। সুতরাং তারা যেভাবে ভূমিকম্পের সাথে রেসপন্ড করে অথবা তারা যে আচরণটা করে, আমাদের এখানকার আচরণটা তার সাথে মিলে না। আপনি খেয়াল করে দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে ভূমিকম্পের সময় বেশ কিছু ছাত্ররা হল থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এটা শুধুমাত্র তারা হঠাৎ করেই যে একটা অভিজ্ঞতা তারা পেল তার সম্পর্কে তাদের আগের কোনো ধারণা নেই এবং কি করণীয় সেটা জানা নাই, সেই কারণে তাদের এই ধরনের একটা আচরণ আমরা সেখানে খেয়াল করলাম। তো এটা আমাদের খুব জরুরি যে আমাদের করণীয়গুলো কি এই সম্পর্কে জানা। আচ্ছা, এখানে যদি একটু যুক্ত করে দেন, মানে করণীয় কি সেটা আমরা জানবো, এবং সরকারের পক্ষ থেকেও এটা একটা বড় রকমের উদ্যোগ নেওয়া উচিত, যেটা আসলে একটু আগে জনাব আকবর হোসেন বলছিলেন যে একটা প্যানেল তৈরি করা, সেগুলো নিয়ে ডিসকাশন করা, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। মুশকিল হচ্ছে আপনি নিজেও দেখেছেন অনেক গবেষণা এখন বের হচ্ছে, কোন গবেষণাটা আমি আসলে বিশ্বাস করব, আস্থা রাখবো সাধারণ একজন মানুষ হিসেবে, কোনো রকমের সাজেশন কি দেবেন? এই বিষয়ে খুব ভালো কথা আমি আপনাকে বলতে পারবো না, তবে আমি একটা কথা এভাবে বলতে চাই যে জিওলজিস্টরা সাধারণত এই একটা প্রফেশনের লোকজন যারা ভূগর্ভস্থ এই প্লেট, টেকটনিক প্লেট এবং তার গঠন, প্রকৃতি, ভূমিকম্প এগুলো নিয়ে গবেষণা করেন। এবং তাদের মধ্যে আমি মানে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রামে তাদের বক্তব্য যেভাবে আমি পেয়েছি, এক্স্যাক্টলি আপনারা একটু আগে আলোচনা করছিলেন, ঠিক ওই লাইনেই আলোচনা করছিলেন। কেউ কেউ অনেক বেশি ভয়ের কথা বলছে, আবার কেউ কেউ অন্যটাও বলছে। তবে এটা তো ঠিক যে আমাদের এখানে যেহেতু এই ফল্ট লাইনগুলো আছে এবং এই ভূমিকম্পগুলো হতে পারে, আমাদের এই মুহূর্তে প্রস্তুতি ছাড়া আর তেমন কোনো ব্যাপার নাই আর। ডাক্তার বেকুল সরকার, আপনার একটা মতামত আমার একটু প্রয়োজন, কারণ এখানে আসলে অনেকেই অনেক ধরনের খবর তো সামনে দেখবেন যে এগুলো আমরা অনুসরণ করব বা এগুলো করব না। প্রথমত গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যখন একটা খবর করছি সেটার একটা রেফারেন্সগুলো সংগ্রহ করে সত্যতা যাচাই করে তারপর তৈরি করা। যেমন আমি যে কথাটা বললাম সেটা দৈনিক প্রথম আলোর একটা প্রতিবেদন, যেটা আবার আন্তর্জাতিক পত্রিকাগুলোতেও কম বেশি এসেছে, কিন্তু ফেসবুকে আমরা কম বেশি সবাই বিশেষজ্ঞ দেখতে পাচ্ছি এবং বলে দিয়েছে যে অমুক অমুক দিন এই ঘটনাগুলো ঘটবে। আমাদের আসলে নীতিগতভাবে কি করা উচিত ভূমিকম্প নিয়ে আমি যখন কোনো খবর দেখব স্ক্রল করতে গিয়ে? এবং আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, 2 জন মানুষ ভূমিকম্পে মারা গেছেন আমরা বলছি, কিন্তু তারা বেসিক্যালি মারা গেছেন হার্ট অ্যাটাকে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, আতঙ্কিত হয়ে। একটু পরামর্শ চাচ্ছিলাম আপনার কাছ থেকে। জি, আসলে এ ধরনের একটা ঘটনা তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউ বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক রকমের করা হয়। তো যেহেতু আসলে একটা আমাদের খুব একটা ক্রিটিক্যাল টাইম, তো যখনই যারা ভিউয়ার আছে তাদের একটু হলো যে খবরই আসছে সেটা একদম চোখ বন্ধ করে সেটা গ্রহণ না করে বরং একটু তথ্য বিশ্লেষণ করে নেওয়া উচিত। অ্যাটলিস্ট হলো একটু খুব ভালো রেফারেন্স, যাতে রেফারেন্সটা কি সেই রেফারেন্সটার দিকে আসলে একটু তাকানো উচিত। আর যে জিনিসটা একটু আগে বলা হচ্ছিল যে ভূমিকম্পে যে কবে হবে বা কোন দিন হবে, কখন হবে, সেটা যেমন প্রেডিক্ট করার জায়গা নাই, এটা আমার মনে হয় একটু হাইলাইট করা দরকার। কারণ তাহলে বিশেষ করে যে গুজবের জায়গাগুলো আসে, কাউন্টার যে সত্যি যে জায়গায় যতটুকুন আমাদের হাতে আছে সেটুকুন আমার মনে হয় এটা দেওয়া দরকার। আর এ ধরনের বিষয়গুলো আসলে তো প্রাকৃতিক নানা রকমের বিপর্যয় নানাভাবে নানা কিছু হতে পারে, সামনের সময়টা তো আসলে আমাদের কারোই হাতে নেই। তো যতটুকু আসলে এটাকে অনেক বেশি ওভার ভ্যালু না করে বরং আমরা মোটামুটি আমাদের এক ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের যতটা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আমরা থাকি সেটা আমার মনে হয় বেটার। আপনারা আছেন আমাদের সঙ্গে। যারা আকবর হোসেন, আমরা আসলে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাগুলো নিয়ে
পরবর্তীতে যে বড় পরিসরে সেগুলো আলোচনা হতে দেখি। আপনি যেখানে বাংলাদেশ হাই কমিশনার হিসেবে আছেন, প্রেস মিনিস্টার হিসেবে আছেন লন্ডনে, সেখানেও কিন্তু আমরা দেখেছি অন্তত এই জিনিসটা নিয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, সাধারণ মানুষগুলো যেন বুঝতে পারে সেভাবে তুলে ধরা হয়। তারা এই জাতীয় পরিস্থিতি কিভাবে সামাল দেয়, কোন জায়গা থেকে আসলে দায়বদ্ধতা তাদের কাজ করে, যেটা আমরা করতে পারি কিন্তু দেখছি নেই? এটার সঙ্গে হচ্ছে কি আসলে ওভারঅল একটা গভর্নেন্স সিস্টেম জড়িত। আপনি দেখবেন যে রিসেন্ট টাইমসে অনেক বড় আকারের ভূমিকম্প হয়েছে টার্কিতে, প্রায় 50-60 হাজার মানুষ মারা গেছে না। এবং সেই টার্কির ভূমিকম্পের পরে কিন্তু প্রশ্ন উঠেছিল যে ওইটা একটা ফল্ট লাইনের উপরে অবস্থিত, সেই শহরটা, সেই প্রভিন্সটা, কিন্তু তারপরেও সেখানে এমনভাবে স্থাপনা করা হয়েছে সেখানে ভূমিকম্পের বিষয়টা মাথায় নেওয়া হয়নি, নজর দেওয়া হয়নি। সুতরাং আলটিমেটলি যা হওয়ার তাই হয়েছে। এখন ওই যে অধ্যাপক যিনি আখতার মাহমুদ, তিনি যেটা বলছিলেন যে এটা কিন্তু একটা ওভারঅল প্রিপেয়ারনেসের ব্যাপার। এটা আজকে চট করে আপনি এখন করলে এটা হবে না। আমি ওভারঅল একটা নগরকে কিভাবে সাজাবো, আমি ওভারঅল আমার দেশটাকে কিভাবে সাজাবো, এখানে আমার গভর্নেন্স কি হবে, এখানে আমার যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় সেটাকে আমি কিভাবে ডিল করব, এটা কিন্তু চাইলে আপনি এখন করতে পারবেন না। আমরা সেখান থেকে বহু দূর সামনে চলে গেছি। আপনি দেখেন যে আমরা এমন একটা শহর তৈরি করেছি, এই শহরটা যদি আমরা আরেকটু মানবিকভাবে তৈরি করতাম, আরেকটু লোভ লালসাহীনভাবে তৈরি করতাম, আরেকটু যদি মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করতাম, তাহলে আজকে যে ভয় তৈরি হচ্ছে আমাদের মনে, এটা হয়তো আমাদের আরও 40% কমে যেত। কারণ আপনি দেখেন এখন ফায়ার সার্ভিস স্ট্রেট ওয়ে তারা বলছে যে ভাই যদি এই মাত্রার হয় আমাদের কিছুই করার নাই, হুইচ ইজ ভেরি জেনুইন। তারা কিছুই করতে পারবে না। আপনার যখন শত শত বিল্ডিং ধসে পড়বে তারা কি করবে? কিচ্ছু করার নেই। একটা রানা প্লাজা যখন ধসে পড়েছিল আমরা তখন কিছু করতে পারিনি। সুতরাং এই যে বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে এবং আমরা আমাদের নগরগুলোকে কিভাবে গড়ব। শুনেন, নগর সভ্যতা তো এটা একটা ক্রমাগত একটা বিষয়, এটা সবসময় এটা সামনের দিকে, এটা এমন স্ট্যাটিক কোনো বিষয় না। আমরা যদি এখনও যদি সচেতন হই যে না ঠিক আছে, আমরা আগামী 20 বছর আমাদের সময়টাকে আমরা কিভাবে দেখতে চাই, আমরা কিভাবে আরও এগুলোকে সহনশীলভাবে। কিন্তু দেখো, নগর পরিকল্পনা নিয়ে এই যে অধ্যাপক আখতার মাহমুদ, ইকবাল হাবিব, তারা কিন্তু কয়েক দশক ধরে সমস্যাগুলো চিহ্নিত করে দেন যে এই জায়গায় সমস্যা, কিন্তু তারপরে তো আমরা হতে দেখি না। মানে সিরিয়াসনেসের অভাব দেখেন নাকি? না, সিরিয়াসনেসের অভাব তো আছে এবং আইন প্রয়োগেরও শিথিলতা আছে। দেখেন, আপনি বলছিলেন যে লন্ডনের কথা আছে বা ইউকের কথা। ইউকেতে চাইলে আপনি একটা হাই রাইজ বিল্ডিং করতে পারবেন না। সেন্ট্রাল লন্ডনে আপনি কোনো হাই রাইজ বিল্ডিংই করতে পারবেন না। সেখানে যেমন ধরেন, আমি একটা উদাহরণ দেই যে বাংলাদেশ হাইকমিশনটা যেখানে অবস্থিত, এটা 4 তলা একটা বিল্ডিং এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারের ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু বাংলাদেশ সরকার সেখানে চাইলে এটা হাই রাইজ বিল্ডিং করতে পারবে না, কারণ ওটা তাদের একটা হেরিটেজ বিল্ডিংয়ের আওতার ভেতরে পড়ে গেছে। সেন্ট্রাল লন্ডনে আপনার সেই সুযোগ নেই। এগুলো অনেক বেশিরভাগই হচ্ছে প্রি ওয়ার বা 1945-এর আগের বাড়ি। আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন, তার কিছু এলাকা আছে এবং সেগুলো কতটা করতে পারবেন, একটা এলাকায় কয়টা করা সম্ভব, এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়। আমাদের কি করা হয়, আমরা তো 10 ফিট রাস্তার পাশেও আমরা 10 তলা বিল্ডিং। খুব চমৎকার একটি বিষয় আপনি আনলেন এবং আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। নিশ্চয়ই এই জায়গা থেকে আমরা সামনের কোনো একটা জায়গায় আলোচনা করবো এবং অনেক ধন্যবাদ অধ্যাপক আখতার মাহমুদ এবং ডাক্তার মেঘলা সরকার, এই রাতেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কারণ মানুষজন আতঙ্কিত, সেই আতঙ্কের জায়গা থেকে আসলে কিছু জিনিস বোঝার প্রয়োজন ছিল এবং অনেক ধন্যবাদ, আপনারা আসলে সেটা স্পষ্ট করলেন।